আরেকটি রাজনীতির সাংঘাতিক রকম ঘটনা ঘটছে, সেটা হলো যে আওয়ামী লীগ ইস্যুতে আন্তর্জাতিক 12টি মানবাধিকার সংস্থা সরকারকে 12টি পরামর্শ দিয়েছে, সরকারকে শোনার জন্য বিভিন্ন পরামর্শ আছে, বিভিন্ন খাতে সরকারকে কিছু প্রশংসা করেছে। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে আমি প্রথমবার দেখলাম ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে আওয়ামী লীগ উচ্চারণ করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরামর্শ দেওয়া হয়েছে। আর আজকে ঢাকা শহরের প্রায় কেউ কেউ বলছেন 25, কেউ 35 এসব জায়গায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল বলতে যেটা 10-15 বোঝায় তা না, সংখ্যাটা আরো বেশি। আমরা সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও দেখলাম এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ ধরে প্রথম আলো রিপোর্ট করেছে, আওয়ামী লীগ কি ফিরছে কিনা, ফিরলে সে কিভাবে ফিরছে, এর মধ্যে আমাদের একটা বিশ্লেষণ আছে যে শুধু আওয়ামী লীগ নিজের শক্তি সঞ্চয় করে ফিরে আসছে, ব্যাপারটা কি এরকম, নাকি এর সাথে চলমান রাজনীতি এবং রাজনীতি স্টেক হোল্ডার, গভর্নমেন্ট, বিএনপি, ইন্টারন্যাশনাল কমিউনিটি, এগুলো কোনো যোগসূত্র আছে? মেজর আখতারুজ্জামান রঞ্জন, এই দুইটা বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ বিশ্লেষণ দর্শকদের জন্য প্রত্যাশা করছি। ধন্যবাদ পূর্ণিয়া। জটিল বিষয়গুলো তুমি আমার জন্য তুলে রাখো এবং সেগুলোকে দিয়ে আমাকে দিয়ে বক্তব্য বলাও। এ নিয়ে তোমাকে সালাম, আসসালামু আলাইকুম। সেই সঙ্গে পূর্ণিয়ার অগণিত দর্শক শ্রোতাদেরকে জানাই আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আপনি বুঝতে বসতেই কমেন্ট শুরু হয়ে যায়, কমেন্টের পর কমেন্ট। আমি তো আপনার অনুমতি না নিয়ে দর্শকের কমেন্ট পড়তে পারি না। জি প্লিজ প্লিজ। সবাই নিরাপদ থাকবেন, নিরাপদ থাকাটা খুব প্রয়োজন। দেখেন, আইসিটি আইনে তো অনেকগুলা বিড়ম্বনা আছে। প্রথমত আইনটার নামে নিয়ে আমাদের বিড়ম্বনা আছে। আইসিটি, আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিটি ট্রাইব্যুনাল, আইসিটি আন্তর্জাতিক। এটা করা হয়েছিল 1972 সনে, 73 সনে আইনটা হয়েছিল। কখন? যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশে জ্বালাও পোড়াও এবং অত্যাচার নির্যাতন করেছিল, যারা এই হত্যা বা এই কি বলে রেপের সঙ্গে ধর্ষণের সঙ্গে জড়িত ছিল, তারা কিন্তু কেউ বাংলাদেশের নাগরিক ছিল না, তারা ছিল তৎকালীন পাকিস্তানের নাগরিক। তার মানে 16 ডিসেম্বর 1971 সনের পরে পাকিস্তান বাংলাদেশে হয়ে যায় বিদেশি হয়ে যাওয়ার কারণে সে হয়ে যায় আন্তর্জাতিক। এখন যারা অপরাধগুলো করেছিল, ইনক্লুডিং যারা বাংলাদেশে ছিল বাঙালি, কিন্তু তারা পাকিস্তানি, কারণ তারা অনেকে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করে নাই, অনেকে পালিয়ে পাকিস্তানে চলে গেছিল, বিদেশে চলে গেছিল, এবং বিশাল একটি অংশ আজকের যে আরাকান, আজকের যে রোহিঙ্গা, আজকের যে রাখাইন, সেই রাখাইন প্রভিন্সে অনেকে আশ্রয় নিয়েছিল। ফলে এটাকে আন্তর্জাতিক আইন করা হয়েছিল, যাতে বাংলাদেশের বাইরেও যারা আছে তাদেরকেও যেন অপরাধের এই আওতায় আনা যায়। পরবর্তীতে যাতে কেউ বলতে না পারে যে আমরা তো বাংলাদেশের আইনের অধীনে কোনো কিছু অন্যায় করি নাই, আমরা তো বাংলাদেশ হওয়ার পরে 16 ডিসেম্বরের পরে, 16 ডিসেম্বরের পরে তো আমরা কোনো অপরাধ করি নাই। ফলে আইনটিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছিল, যাতে বাংলাদেশের জন্মের আগেও বা বাংলাদেশের বাইরে কোনো নাগরিকও যদি অপরাধ করে থাকে, মানবতা বিরোধী অপরাধ করে থাকে, যে সমস্ত অপরাধগুলোকে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে বিচার করা যায়। ওই প্রেক্ষাপটে পরবর্তীতে আইনটাকে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে পরবর্তীতে পরিবর্তন করে আওয়ামী লীগ সরকার এটাকে তাদের প্রয়োজনে ব্যবহার করেছে এবং অনেক মানুষকে তারা আইনের নামে, বিচারের নামে মৃত্যুদণ্ড দিয়েছে, বিচার করেছে। আমরা তখনও সেটা বলেছিলাম, প্রতিবাদ করেছিলাম যে এটা সঠিক হচ্ছে না। আইন আইনের মতো করে চলতে হবে, বিচার ন্যায়সঙ্গত হইতে হবে, ন্যায্য হইতে হবে। বিচারের প্রধান শর্ত হলো ন্যায্য এবং ন্যায়সঙ্গত, সুবিচার হতে হবে, কিন্তু সেগুলো হয় নাই। এখন আবার আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কে পুনর্জীবিত করে এটার অধীনে আবার মামলা করা শুরু করে দিয়েছি। এখানে তো বাংলাদেশে কোনো বিদেশি নাই, এখানে আন্তর্জাতিক অপরাধ কেন হবে? আইনটি তো বদলানোর প্রয়োজন ছিল, কিন্তু সেটা বদলায়নি। এখানে আন্তর্জাতিক তো কোনো লোক এখানে নাই, এখানে সকল বাংলাদেশের লোক। সকল বাংলাদেশের লোককে তো আইনের আওতায় আনতে হবে এবং এটাকে সংশোধন করে পরবর্তীতে বিভিন্নভাবে আইনের আওতায় আনা হয়েছে। আনা হয়ে এখন বাংলাদেশের সবাইকে, ইভেন রাষ্ট্রপতি থেকে নিয়ে চৌকিদার পর্যন্ত বাংলাদেশের যে যেখানে আছে সবাইকে এই আইনের আওতায় আনা হয়েছে বিশেষ সংশোধনের মাধ্যমে। ঠিক আছে, ভালো কথা, আমরা বিচার করবো এই আইনের সংশোধনের মাধ্যমে, কিন্তু আইনটা বিচারটা তো করতে হবে আইন অনুযায়ী, আইনে যা বলা আছে সে অনুযায়ী বিচার করতে হবে। তারপরে যখন আমরা কুলাতে পারছিলাম না, অনেকের চাপে, অনেকের কথায়, অনেকের বুদ্ধিতে, মেধায় আমরা 20C কে প্রতিস্থাপন না সন্নিবেশিত করেছি, অর্থাৎ আইনের সঙ্গে সংযুক্ত করেছি। গত 6 অক্টোবর 2025 সনে 20B 20 খর পরে আমরা 20C আইনের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। সেখানে আমরা কতগুলো ধারা দিয়েছি, দিয়ে বলেছি যে এরা কিছু কিছু জিনিস পড়তে পারবে না, অর্থাৎ সংসদ হতে পারবে না, বিভিন্ন বিচারে আওতায় আসতে না, আগামীতে চাকরি বাকরি পাবে না, এগুলো বলেছি। কিন্তু সেখানে তো আমরা কেউ বলি নাই যে এইখানে এই আইনের অধীনে যে কোনো লোককে গ্রেফতার করা যাবে, গ্রেফতার করে এনে আইনে সোপর্দ করতে হবে।
এই আইনে তো পুলিশের কোনো দায়িত্ব রাখা হয় নাই, এবং এখানে পুলিশের তদন্ত করার সুযোগ রাখা হয় নাই। এই আইনের 3টি ধারা সুস্পষ্ট। একটি হলো সরকার এখানে একটা আদালত সৃষ্টি করতে হবে, সাধারণ আদালত অনুযায়ী এই বিচার হবে না। আইসিটি অ্যাক্টের অধীনে আওতায় কোনো মামলা বাংলাদেশে সাধারণ কোনো আদালত হবে না, হাইকোর্ট, জজ কোর্ট, কোনো কোর্টই হবে না। এটার জন্য সরকার একটা আদালত করতে হবে, এবং সরকার সেটা আদালত করে দিয়েছে, আইসিটি 1, আইসিটি 2, ভেরি গুড, এতেও আমাদের কোনো সমস্যা নেই, আপত্তি নাই। তারপরে বলা হয়েছে এই আদালতে বিচারাধীন যে অভিযোগ যারা আসবে তাদের জন্য আলাদা একটা তদন্ত কমিটি বা তদন্ত প্রতিষ্ঠান করতে হবে। সেই অনুযায়ীও সরকার একটা তদন্ত কমিটি করে দিয়েছে এবং একটা তদন্ত সংস্থা করে দিয়েছে। এটা তো কোনো আপত্তি নাই, এটাও সরকার করেছে, কিন্তু অন্য সাধারণ তদন্তটা করতে হবে। এখানে পুলিশকে কোনোভাবেই সম্পৃক্ত করা হয় নাই, পুলিশের কোনো আওতায় আসে নাই। তৃতীয়ত বলা হয়েছে তদন্ত যারা করবে তারা তদন্ত করার পরে তার রিপোর্টটা কাকে দিবে। এরপরে আবার বলা হয়েছে যে এই সরকার এই মামলা পরিচালনা করার জন্য সরকারের পক্ষ থেকে এটা প্রসিকিউটর নিয়োগ করে দেবে। নর্মাল প্রসিকিউটর যিনি আছেন, আমাদের যিনি অ্যাটর্নি জেনারেল আছেন, উনার অধীনে এই মামলা পরিচালিত হবে না। উনি কোনো উকিল এখানে নিয়োগ করতে পারবেন না, এই উকিল নিয়োগ করবে সরকার। সরকার সেখানে একজন বা একাধিক প্রসিকিউটর নিয়োগ করে দেবেন, এবং একাধিক প্রসিকিউটর হইলে যে কোনো একজন এটা প্রধান প্রসিকিউটর হবে। এখানে অ্যাকর্ডিংলি আমাদের বিজ্ঞ আইনজীবী জনাব তাজুল ইসলাম সাহেবকে প্রধান প্রসিকিউটর করা হয়েছে। আইন পর্যন্ত ভেরি গুড, এই পর্যন্ত ভালোই আসছে, সবকিছু হয়েছিল। কিন্তু ব্যাঘাতটা সৃষ্টি হয়েছে এখান থেকে যে এই মামলাটি করার পরে এই মামলার লেখা আছে যে তদন্ত যারা করবে তারা তাদের তদন্ত রিপোর্টটা প্রসিকিউটর বা প্রধান প্রসিকিউটর নিকট উপস্থাপন করবে, দাখিল করবে। তারা সেভাবে দাখিল করেছে। প্রধান প্রসিকিউটর যিনি সরকারি উকিল মাত্র, সরকারি কোনো প্রতিষ্ঠান নন, এই মামলাটি পরিচালনা করার জন্য তিনি সরকারি উকিল, উনি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী বা সরকারি কোনো অংশ নন, একটা বেসরকারি ব্যক্তি, তাকে সরকার উকিল হিসাবে নিয়োগ দিয়েছে। তিনি এটার একটা ফর্মাল চার্জ তৈরি করবেন, তৈরি করে এটা আদালতে উপস্থাপন করবেন। এখানে একটা প্র্যাকটিস, আইনে এখানে সুস্পষ্ট কোনো বিধান নাই, কোনো লেখা দেওয়া হয় নাই, কিন্তু একটা ব্যাখ্যা হলো এটা অতীতে যেটা হয়েছে সেটা হচ্ছে এটা করার পরে তিনি উনার যে মূল নিয়োগদাতা অর্থাৎ সরকারের সঙ্গে আলোচনা করবেন। সরকার সেখানে আলোচনা করে দেখবে তার অন্যান্য কোনো আইনের সঙ্গে কোনো বাধা হচ্ছে কিনা, সংবিধানের সঙ্গে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে কিনা, বা কারোর অধিকার হস্তক্ষেপ করা হচ্ছে না, সবকিছু বিবেচনা করে তাকে অনুমতি দিবে। অনুমতি দেওয়ার পরে তিনি এই ফর্মাল চার্জটা একটা পিটিশন আকারে, নট এ ফর্মাল চার্জশিট, ফর্মাল চার্জটা পিটিশন আকারে বিজ্ঞ আদালতের সামনে উপস্থাপন করবেন। বিজ্ঞ আদালত সেটা গ্রহণ করে একটা শুনানির তারিখ নির্ধারণ করে দেবেন। এখন পর্যন্ত কিন্তু আসামি কিন্তু উপস্থাপন হয় নাই, অভিযুক্ত ব্যক্তিরা কিন্তু বিজ্ঞ আদালতের সামনে আসে নাই, এখানে ওয়ারেন্ট ইস্যু করার বা সমন ইস্যু করার প্রশ্ন আসে নাই, কারণ বিজ্ঞ আদালত মাত্র একটা চার্জ গঠন, ফর্মাল চার্জ তাকে দিয়েছে, সেটা পিটিশন আকারে দিয়েছে, উনি সেটা দেখে বলবেন যে আমি আগামীতে, অর্থাৎ এখানে উনি বলেছেন 22শে অক্টোবর উনি এই ব্যাপারে শুনবেন, এই চার্জটা সঠিক না বেঠিক শুনবেন, এবং সেই দিন তিনি অভিযুক্ত ব্যক্তিদেরকে আসার জন্য সমন দিতে পারেন অথবা ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। আইনে লেখা আছে উনি সমন অথবা ওয়ারেন্ট, উনি কিন্তু সমন না দিয়েই যে কোনো কারণে হোক, ওনার প্রথম যে ক্ষমতাটা ছিল সেই ক্ষমতাটা প্রয়োগ না করে উনি আলট্রা মোটিভ নিয়ে একটা পূর্ব নির্ধারিত কোনো ধারণার বশবর্তী হয়ে, বা অনেকে বলতেছেন চাপের মুখে পড়ে, উনি দ্বিতীয় অপশনে সরাসরি চলে গেছেন, অর্থাৎ উনি ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছেন। স্বাভাবিকভাবে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে অভিযুক্ত আসামিরা দিকে ধরার ক্ষমতাই পুলিশের নাই, তাহলে ওয়ারেন্টটা কার উপর জারি হবে? পুলিশ তো এখানে আসার কোনো সুযোগই পুলিশের নাই, রাখা হয় নাই। এখানে তো আসামি কোর্টে আসবে, কোর্টে আসার পরে আদালত তাকে গ্রেফতার বা তাকে জেলে যাওয়া দিবে, তখন জেল পুলিশ আসবে, এখানে সাধারণ পুলিশ তো আসবে না, কোর্ট দারোগার তো কোনো কিছু করার নাই, এখানে অ্যাডজুটেন্ট জেনারেলের বা পিপি কিছু করার নাই, এটা করবে মাননীয় আদালত। উনাকে আদালত উপস্থাপনই করা হয় না। এখন এই গ্রেফতারি পরোয়ানাটা কে কার্যকরী করবে? এই গ্রেফতারি পরোয়ানা যাবে সংশ্লিষ্ট থানায়, যে এলাকায় অভিযুক্ত ব্যক্তি বসবাস করে, সেইখানে গেলে পরে সে খুঁজে বের করবে। এখানে দেখা গেল মিডিয়া ট্রায়াল শুরু হয়ে গেছে, সেনাবাহিনীর বিরুদ্ধে একটি শক্তি সেনাবাহিনীকে মেলাইন করে, সেনাবাহিনীকে নামে বিভিন্ন ধরনের, এবং সেনা প্রধানকে ঘায়ল করার জন্য, তাকে
কলঙ্কিত করার জন্য, তাকে দোষী করার জন্য, তাকে দায়ী করার জন্য উলঙ্গভাবে একটা গ্রুপ মাঠে নেমে গেছে। তারা যা তা সেনা প্রধানের বিরুদ্ধে বলছে, যেটা খুবই অনভিত, খুবই অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক। এটা একজন সচেতন সুষ্ঠু নাগরিকের করা কতটুকু সঠিক হয়েছে সেটা আমি ওনাদের উপরেই ভারটা ছেড়ে দিলাম। ওনারা আমাদের চেয়ে দেশপ্রেমিক, ওনারা আমাদেরকে বেশি দেশকে ভালোবাসেন, দেশের প্রতি তাদের অবদান আমাদের চেয়ে অনেক বেশি, আমরা স্বীকার করি। ওনারা যা করছেন তা অবশ্যই দেশের জন্য, জনগণের মঙ্গলের জন্য করছেন। কিন্তু ওনারা দোষী, এটা ওনাদের চোখে, কিন্তু আদালত এখন দোষী প্রমাণিত হয় নাই। তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, আদালত বিচার করে দেখবে, আদালত তাদেরকে আদালতে ডাকবে, ডেকে তাদের সাক্ষী সাবুত নিয়ে বিচার করবে, তারপরে তারা শাস্তি পাবে। কিন্তু তারা তো এখনো ইউনিফর্মে আছে, যারা ইউনিফর্মে নাই তাদেরকে সরাসরি সমন দিয়ে নিয়ে যেতে পারে, সেখানে ওয়ারেন্ট দেওয়ার তো কোনো যুক্তি নাই, কারণ যেহেতু তারা পুলিশের আওতায় আসে না এই মামলার কোনো আসামি, এখানে পুলিশের কোনো আওতাধীন রাখা হয় না এই মামলাগুলো, এগুলোকে দেখতে হবে তো, বিচার করতে হবে তো। কাজে আপনি সেখানে আপনি এটাকে বিচার করে দেখবেন, না দেখে আপনি সেনাবাহিনীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে দেবেন, এবং সারা জাতি জানে সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। এটা কি ঠিক হলো? এখানে আদালতকে কি অবমাননা করা হচ্ছে না? এখানে কি আদালতকে অবজ্ঞা করা হচ্ছে না? এখানে কি আদালতকে জনগণের চোখে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না? কাজে আগামীকালকে এই কর্মকর্তারা যারা সার্ভিং অফিসার আছেন তাদেরকে কি সমনে বলে যাবে না ওয়ারেন্টে বলে যাবে আমি জানি না। তবে সেনাবাহিনী এখানে অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, সেনা প্রধান অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ নিয়ে বলেছে, ঠিক আছে তোমরা যাদের বিরুদ্ধে অভিযোগ আনেছো আমি তাদেরকে এক জায়গায় একখানে রেখেছি, আমি তাদেরকে আদালতে পাঠানোর ব্যবস্থা করব। যেহেতু তারা এখনো কর্মরত আছে, যেহেতু তারা সেনা প্রধানের অধীনস্থ কর্মকর্তা, তাদের সেনা প্রধানের এখানে নৈতিক দায়িত্ব রয়েছে ও অফিসারদের মান সম্মান ভাবমূর্তি এবং তাদের অধিকার সংরক্ষণ করার, এটা যে কোনো নাগরিক হিসেবে আমাদেরকে মানতে হবে। কাজে তিনি হয়তো এদিকে আগামীকালকে আদালতের কাছে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আদালত যে কোনো কিছু দিতে পারে। আজকে আমি দেখলাম আমাদের বিজ্ঞ তাজুল সাহেব বলছেন যে আদালত তাকে তারা যদি যায় তাহলে তাদেরকে গ্রেফতার করবে, গ্রেফতার করে আর যদি না যায় তাহলে 2টি পত্রিকায় নোটিশ দিবে। ভাই তাজুল, অত্যন্ত সম্মানের সঙ্গে বিনয়ের সঙ্গে আপনি বলছি, আপনি তো প্রসিকিউটর, ইউ আর নট এ জাজ, আপনি আদালতের অংশ না, আদালতকে সহায়তাকারী। বুঝতে হবে, আপনি যদি নিজেকে আদালতের অংশ মনে করেন তাহলে সরি, ভুল করতেছেন। আপনি আদালতকে সহায়তাকারী কর্মকর্তা, এই যে প্রসিকিউটর, আপনি আদালতকে সহায়তা করবেন, আপনি আদালতের অংশ নন। আদালত তিনি বিচার করে দেখবেন যে তাদেরকে আবার ডাকাবেন নাকি আবার সমন ইস্যু করবেন, না কাউকে দায়িত্ব দিবেন, না পত্রিকা নোটিশ দিবেন, এটা ওনার দায়িত্ব। আপনি এগুলা বলে দিয়ে মাননীয় আদালতকে আপনি অবজ্ঞা করছেন, আদালতের উপর ডিকটেট করার চেষ্টা করছেন, আদালতের উপর হুকুম জারি করার চেষ্টা করছেন। এটা তো সাধারণ মানুষের মনে হইতে পারে। তাজুল ভাই, আপনার সঙ্গে আমরা সবাই আমরা চাই তাজুল সাহেব যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অফিসাররা যদি হাই হ্যান্ডেডনেস করে থাকে, তারা যদি গুম খুনের সঙ্গে জড়িত হয়ে থাকে, তারা যদি সরাসরি জড়িত হয়ে থাকে, যদি তাদের পক্ষে কোনো ডিফেন্স না থাকে, তারা যদি অপরাধী সাব্যস্ত হয়, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা তাজুল সাহেবের সঙ্গে আমরা চাই। এবং তাজুল সাহেবকে নিয়োগ দেওয়া হয়েছে, সরকার তাকে পূর্ণ সমর্থন দিবে, পূর্ণ সহায়তা দেবে। কিন্তু তাজুল সাহেব যদি অন্যায় কাজ করেন, বেআইনি কাজ করেন, আইন বহির্ভূত কাজ করেন, তাহলে নিশ্চয়ই তার প্রতি তাকে কোন রকম সহায়তা আইন মন্ত্রণালয় বা সরকার দিতে বাধ্য নয়, এটা পরিষ্কার থাকতে হবে। আমার অনেক বন্ধুরা আবেদন জানাচ্ছেন যে তাজুল সাহেবের প্রতি নাকি সরকার পূর্ণ সহায়তা করছে না, ডক্টর ইউনূস সাহেব নাকি পূর্ণ সহায়তা করছে না। ডক্টর ইউনূস বা আইন মন্ত্রণালয় বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো অবস্থাতেই প্রসিকিউটর বা চিফ প্রসিকিউটরের কোনো অন্যায়, অবৈধ বা বেআইনি কার্যকলাপের প্রতি সহায়তা করতে পারে না, সহযোগিতা করতে পারে না। বরঞ্চ তারা যদি কোনো অন্যায়, অবৈধ, আইন বহির্ভূত কাজ করে থাকে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া প্রয়োজন, ব্যবস্থা নেওয়া প্রয়োজন, প্রয়োজনে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন করানো প্রয়োজন। এটাই আইনের কাম্য, এটাই আইনের পরিভাষা, এটাই আইনের কাছে মানুষ কামনা করে। কাজে আগামীকালকে নিয়ে জাতির সামনে যে একটি ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি সেনা প্রধান ইজ ভেরি স্মার্ট, ভেরি এফিশিয়েন্ট, সে তার কাজ জানে। তিনি কালকে হয়তো, আমি যেটা মনে করি অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, উনি হয়তো একটা ভালো গুড মাইক্রোবাসে করে তাদেরকে আদালতে পাঠিয়ে দেবে, প্রয়োজনে উনি স্কট করে পাঠাবেন যাতে তারা পালিয়ে না যেতে পারে, যাতে রাস্তা থেকে তারা অন্য কোনো সমস্যা না পড়ে বা পালিয়ে যেতে না পারে, তাদেরকে আদালত দিবেন। আদালত এখন বিচার করবে তাকে গ্রেফতার করে নির্দেশ দিবে, না তাদেরকে হিয়ারিং এর আরেকটা ডেট দিবে, না কালকে হিয়ারিং করে এটা বিচার সম্পন্ন করে ফেলবে। কিন্তু কালকে বিচার সম্পন্ন করা সম্ভব না, এই জন্য যে এখনো ফরমাল চার্জশিট গঠিত হয় নাই। কারণ চার্জশিট গঠন করার পরে
এই চার্জশিটের উপরে আগে উনি বিজ্ঞ আদালত এই চার্জশিটটা গ্রহণ করবেন। গ্রহণ করার পরে বিচার কার্য শুরু হবে। এটাই আইসিটি অ্যাক্টের মূল ধারা, মূল কথা। আইনটি শুরু হবে তখন থেকে বিচার শুরু হবে যখন থেকে উনি চার্জশিটটা গ্রহণ করবেন। কাজে চার্জশিট তখন গ্রহণ করেন নাই, কাজে তখন থেকে তাদেরকে কি আইনের আওতায় আনা হবে, বিচারে আনা হবে নাকি? ইতিমধ্যে সরকার আরেকটি আদালত, আরেকটি জেলখানা, সাব জেল তৈরি করে রেখেছেন। ওই সাব জেল পাঠাতে পারেন, ওই কেরানীগঞ্জ পাঠাতে পারেন, বা দরকার টাঙ্গাইলের যে কোনো জেলখানে পাঠাতে পারেন, সেটা বিজ্ঞ আদালতের ইচ্ছাধীন। উনি তাকে বলতে পারবেন না কোন জেলে পাঠাতে হবে। উনি কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিবেন তাদেরকে কারাগারে রাখা হোক, তাদেরকে অন্তরে রাখা হোক। তো এখন এখানে অন্তরে রাখলে কারা কর্তৃপক্ষ ডিসাইড করবে তাকে কোন জায়গায় রাখলে তাদের সুবিধা হয়, আনা নেওয়ার সুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা যেটা চ্যালেঞ্জের মুখে পড়বেন বিজ্ঞ আদালত, সেটি হচ্ছে তারা যেখানে নিজের ইচ্ছায় সে আদালতে হাজির হচ্ছেন, সেখানে আপনি তাদেরকে জামিন দিবেন না কেন? জামিন দেওয়া না দেওয়া তো আপনার ডিসক্রিশন না, জামিনটা তার প্রাপ্য। আপনি বাংলাদেশ সংবিধান এবং আইন মোতাবেক বিনা বিচারে কাউকে আটক রাখতে পারেন না। বিজ্ঞ আদালতও পারে না, পুলিশ পারে না, কেউ পারে না। কোনো নাগরিককে বিনা বিচারে আটক রাখা যায় না। তাকে সে এসে যখন আদালতে সোপর্দ করা হয়েছে, আদালতে আসছে, সে নিজে ইচ্ছে আসছে বলে আমরা বুঝবো। সে হয়তো সেনাবাহিনী স্কটে আসছে, কিন্তু ইট ডাজন্ট মিন সে অ্যারেস্ট আসছে। সে স্বইচ্ছায় আসছে, সে তো পোশাক পরে আসতে পারে, পোশাক ছাড়াও আসতে পারে, সে স্বইচ্ছায় আসছে বলে গণ্য হবে। হয়তো তাদের নিরাপত্তার জন্য সেনা কর্তৃপক্ষ তাদেরকে প্রহরা দিতে পারে, তার মানে কিন্তু না তারা অ্যারেস্ট, তারা অ্যারেস্ট না, তাদেরকে অ্যারেস্ট বলে গণ্য করা যাবে না। আইনের কোনো ভাষাতে তাদেরকে গ্রেফতার দেখানো যাবে না। গ্রেফতার দেখাতে পারে একমাত্র পুলিশ। আর সেনা কর্তৃপক্ষের কাছে এরা কোনো অপরাধ করে নাই, অতএব সেনা কর্তৃপক্ষ তাদেরকে গ্রেফতার করারও কোনো ক্ষমতা বা অধিকার রাখে না বলে আমরা বা সাধারণ জনগণ মনে করি। কাজে এখানে তাদেরকে আদালতে নিয়ে যাবে, বিজ্ঞ আদালত তাদের বক্তব্য শুনবেন এবং পরবর্তী তারিখ নির্ধারণ করবেন এবং তাদেরকে পরবর্তী তারিখে আসতে বলবেন। সেখানে তো জেলে নেওয়ার কোনো কারণ দেখি না আমি, কারণ বিনা বিচার আটক করার ক্ষমতা নাই। উনি কালকে বিচার করুক, কালকে বিচার করে উনি শাস্তি দিয়ে দেন, সেটা হতে পারে। কিন্তু বিনা বিচারে বা বিচারাধীন অবস্থায়, হ্যাঁ, যদি কাউকে গ্রেফতার রাখতেন, বিচারাধীন অবস্থায় কাউকে আপনি আটক রাখতে পারেন না। পারেন যদি কেউ গ্রেফতার থাকে, তাহলে তার জামিনটাকে ডিনাই করতে পারেন, তার জামিন না দিতে পারেন, এবং সেটা পুলিশের বক্তব্য অনুযায়ী হবে। পুলিশ যদি মনে করে যে তাদেরকে পরবর্তী দিনে হাজির করা পুলিশের পক্ষে সম্ভব হবে না, জামিন দিলে হয়তো সে নাও আসতে পারে, তখন বিজ্ঞ আদালতের উপর জিনিস দায়িত্ব বর্তায়। তখন তিনি কোনো জামিনদার পাইলে, বিশ্বাসযোগ্য, ওনার কাছে গ্রহণযোগ্য জামিনদার পাইলে, তিনি সে জামিনদারের জিম্মায় তাকে জামিন দিতে পারেন। এটা আদালতের ইচ্ছাধীন না। পুলিশ ও বলবে যে আমি পারবো না তাকে পরবর্তী দিন আনতে, আমার ভয় হচ্ছে, আমার সাধ্যের বাইরে হবে, তখন আদালতের উপর গিয়ে বর্তাবে। তখন আদালত চিন্তা করে দেখবেন তিনি কি রিস্ক নিবেন কি নিবেন না, ঝুঁকি নিবেন কি নিবেন না। তো ঝুঁকি না নেওয়ার তো কোনো কারণ নেই। উনি যদি একজন কেউ যদি দায়িত্ব নিয়ে বলে যে হ্যাঁ আমরা আজকেও নিয়ে আসছি, আগামী দিনে নিয়ে আসবো, এবং সেখানে সেনা কর্তৃপক্ষ যদি বলে যে আমি আদালত তারিখে নিয়ে আসবো আমাদের দায়িত্বে, সেখানে জামিন না দেওয়ার তো কোনো কারণ নাই, সেখানে পত্র পত্রিকায় নাম দেওয়ার তো কোনো কারণ নাই। তবে আজকে যে কথাটা বললেন, প্রসিকিউটর সাহেব বলেছেন, অত্যন্ত ভালো কথা বলেছেন, বিজ্ঞ কথা বলেছেন। দিস ইজ দ্য প্রসিকিউশনের লিগ্যাল স্ট্যান্ড। আইনগত অবস্থান থেকে উনি বলেছেন যে বিজ্ঞ আদালত জামিন দিতেও পারে, নাও দিতে পারে। এইটাই হলো অ্যাকচুয়াল সঠিক আইনি পদক্ষেপ। প্রসিকিউটর সাহেবকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। হি ইজ রিয়েলি সিনসিয়ার, অনেস্ট এন্ড বিজ্ঞ আইনবিদ। উনি আইনের ভাষায় কথা বলেছেন, ন্যায় বিচারের ভাষায় কথা বলেছেন। এটা সম্পূর্ণ বিজ্ঞ আদালতের ইচ্ছাধীন, দিতে পারেন কি না দিতে পারেন। আর আমরা নাগরিক হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে আমরা বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তাই আমরা জানি, তাই আমরা আশা করতে চাই যে বিচার ব্যবস্থা, বিচারক সাহেব আইনের বহির্ভূত কোনো পদক্ষেপ নেবেন না, আইনের বাইরে উনি কোনো কিছু করবেন না, উনি নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কিছু করবেন না। আইন উনাকে যা করতে বলে, আইন উনাকে যে বৈধতা দিবে সেইটুকুই উনি করবেন। এটা একজন সাধারণ নাগরিক হিসাবে আইনের কাছে, বিচারকের কাছে আমাদের কাম্য। আমি এটা বলতে পারি কালকে নাথিং টু ওয়ারি, কোনো ভাবনার কিছু নাই। আমি মনে করি সেনা কর্তৃপক্ষ যথাযথ সম্মানের সহিত, সম্মানের সঙ্গে এই অভিযুক্ত ব্যক্তিদেরকে আদালতের কাছে নিয়ে যাবেন। তদন্ত করতে দিয়েছেন, তাদেরকে সেনাবাহিনীতে রেখেছেন এবং তাদেরকে নিয়ে যাবেন। এটা নিয়ে আমার মনে হয় এই সেনাবাহিনীকে বা সেনাপ্রধানকে উত্ত্যক্ত করার মতো বক্তব্য যারা দিচ্ছেন, তাদের কাছে বিনীত আহ্বান জানাবো। এমনি দেশটা আমরা বিভিন্ন ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, বিভিন্ন সমস্যার মধ্যে যাচ্ছি, চারদিকে আগুন, এই জাহাজ ডুবে যাচ্ছে, আমার নৌপথে যাচ্ছে, শুনছি কক্সবাজারে একটা প্লেন গিয়ে ল্যান্ড করেছে এই আগুনের নামে। সেই জাহাজটা কোনো, প্লেনটা কার প্লেন আমরা জানি না, সত্যি কি মিথ্যা তাও জানি না।
সেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা করার পর সেই বিমানটা গেল, সেই বিমানটাকে ঠিক মতো ল্যান্ড করলো কিনা, ওই প্যাসেঞ্জাররা কোথায় নামলো, ওদের মালামাল কোথায় গেল, ওখান থেকে কোনো কার্গো আনলোড করলো কিনা, এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারি নাই। এগুলো কিন্তু কমপ্লিটলি ব্ল্যাক আউট। আমরা শুধু প্রথম দিন শুনেছিলাম যে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে 1টি না 2টি ফ্লাইট পাঠানো হয়েছে, চট্টগ্রামে 2টি না 3টি ফ্লাইট পাঠানো হয়েছে, এবং কক্সবাজারে 1টি না 2টি ফ্লাইট নাকি পাঠানো হয়েছে। প্রাথমিক নিউজে শুনেছিলাম, পরবর্তীতে আমরা এই ব্যাপারে আর কোনো খবরাখবর পাইনি। এটির ব্যাপারে আমি সরকারের সদস্য দৃষ্টি আকর্ষণ করব, মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করব, কারণ এদিক দিয়ে ব্যস্ত রেখে ওদিক দিয়ে কোনো কিছু মালামাল পাচার হয়ে গেছে কিনা এটারও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ওখানেও কোনো কার্গো প্লেন গিয়ে বা কোনো প্লেন ল্যান্ড করে ওখানে কার্গোর নামে 2-4-10 বাক্স মাল আবার অন্য কোথাও চলে গেছে কিনা এটাও খতিয়ে দেখার মনে প্রয়োজন আছে। আমি তো মনে করি এটা তো গুজব, সত্য নাও হতে পারে, তারপরেও তদন্ত করে দেখতে, খোঁজ নিয়ে আপত্তি কোথায়, এটাও খোঁজ নিয়ে দেখা হোক। মিডিয়াকে বলবো, কক্সবাজার কর্তৃপক্ষকে বলবো, সেখানকার অথরিটিকে বলবো, সেখানকার মিডিয়ার কাছে অনুরোধ করবো, আপনারা এটা দেখেন, দেখে ওখান থেকে কিছু বের করার চেষ্টা করে সত্যটাকে জনগণের কাছে জাতির সামনে তুলে ধরেন। এটাই থাকবে আমার কাম্য। আমরা কিভাবে দেশের মানুষকে উৎকণ্ঠা থেকে, ভয় ভীতি থেকে দূরে রাখতে পারি, কিভাবে মানুষকে নিরাপদ রাখতে পারি, কিভাবে মানুষের মধ্যে শান্তি এবং স্বস্তি আনতে পারি, আমাদের সবাই মিলে সেইভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। অযথা কেউ আগাম কথা বলে 1-2 বছর পরে নির্বাচন হবে, নির্বাচনের কোনো পথ নাই, বড় বড় সেনাধ্যক্ষরা এই সমস্ত বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা, এবং নির্বাচনের কোনো আশা দেখি না, এবং বিএনপি 2 বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারবে না, এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য বড় বড় সেনা কর্মকর্তাদের কাছে আমরা আশা করি না। আমরা আশা করি ইতিবাচক বক্তব্য, আমরা আশা করি যাতে দেশকে শান্তিতে রাখা যায়, যাতে নিরাপদ রাখা যায়, দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা যায়। এই ধরনের খবরাখবর আপনারা যারা জাতির নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন বড় বড় কর্মকর্তা হয়েছেন, তাদের কাছ থেকে জনগণ এটাই প্রত্যাশা করে। আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি না, মার্জনা চাচ্ছি না, তার জন্য দরকার পড়লে আমাকে গিলোটিনে দিয়ে মেরে ফেলেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনারা দয়া করে জাতিকে বিভ্রান্ত করবেন না। এটাই আমার বিনীত অনুরোধ, আবেদন আপনাদের সবার কাছে। জি আকাবে, আমি শুধু 2টা কমেন্টের দিকে একটু মনোযোগ দিব। দখলদার জঙ্গি ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে ফেলতে চায়, লিখছেন মোহাম্মদ শাহজাহান। এর আগে লিখেছেন ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আবার ফিরে আসছে একটা আইডি থেকে। দেন হচ্ছে 106টি দেশের ভেতরে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান 100তম। এই হলো বড় মাঠে খেলোয়াড় বাংলাদেশের বর্তমান অবস্থা। ওরা আবার সেনাবাহিনী নিয়ে কথা বলে, হ্যাঁ, এই ধরনের। তবে আওয়ামী লীগ নিয়ে যে প্রসঙ্গটি আমি আপনাদের বলছিলাম, যে আজকে ঢাকা শহরে 25টা স্পটে তারা মিছিল করেছে, এবং মোটামুটি লোক সংখ্যার দিক দিয়ে চোখে পড়ার মতো মিছিল। মতিঝিলে তাদের মিছিলে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তারা পাল্টা প্রতিরোধ করেছে। প্রথমবার বোধহয় ঢাকা এই ধরনের ঘটনা ঘটল, এবং ঢাকার বাইরেও মিছিলের খবর পাওয়া যাচ্ছে। তার আগের দিন 6টা মানবাধিকার সংস্থা 12টা যে সুপারিশ করেছে, তার মধ্যে 9 নম্বর সুপারিশটা হচ্ছে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া। আওয়ামী লীগ কেন্দ্রিক রাজনীতিতে কি বড় কোনো টার্নিং হচ্ছে? আজকে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে মানবাধিকার সংস্থা বলছে এটা তাদের দৃষ্টিকোণ থেকে দেখছে, সরকারের মতো দেখবে। রিজভী আহমেদ বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা সরকার ঠিক করবে। মানে সর্বত্র আওয়ামী লীগ নিয়ে একটা আলোচনা আছে। কি দৃষ্টিতে দেখছেন ডাক্তার ভাই আপনি? দর্শকদের উদ্দেশ্যে একটু জানতে চাই। হিউম্যান ওয়াচের প্রতি আমাদের অত্যন্ত আনুগল্য ছিল। আমরা তাদেরকে, তাদের বক্তব্য, তাদের রিপোর্ট, তাদের অনেক কিছুকে আমরা নিয়ে দেশে বাবা দিচ্ছি। এখন এই হিউম্যান রাইট ওয়াচ এই বক্তব্যটা যে দিয়েছে, এটা তো ইঙ্গিতবাহী। এটার মাধ্যমে তো এই দেশের মানুষের কাছে আন্তর্জাতিক পর্যায়ে একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে তো বাংলাদেশের আগামী নির্বাচনটাকে সবাই যেটা বলছে ইনক্লুসিভ, মানে অন্তর্বর্তীমূলক নির্বাচন, যার অর্থ বোঝাচ্ছে সবাইকে মিলে নির্বাচন করতে হবে। সেইখানে বাংলাদেশে আওয়ামী লীগকে, যেখানে এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলন অপ্রাসঙ্গিক করে দিয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে এনসিপি বা বৈষম্য আন্দোলন ছেলেদের ভাষায়, তাদের বক্তব্যে, তাদের এতে ছিল অপ্রাসঙ্গিক। আজকে যে কোনো কারণে হোক, এই সরকার অত্যন্ত চতুরতার সঙ্গে, অত্যন্ত কৌশলের সঙ্গে পুরো এনসিপি এবং বৈষম্য আন্দোলনকে বাংলাদেশের রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে। 2025 সনের 5ই আগস্ট এদেরকে যথাযথ সম্মান না করে, তাদেরকে আমন্ত্রণ না জানিয়ে, এবং তাদের কতিপয় নেতাকে কক্সবাজারে পাঠিয়ে দিয়ে তার সঙ্গে পিটার হাসের একটি কাল্পনিক মিটিং এর কথা ছাপিয়ে দিয়ে, এবং সেখানে টাকার ভাগাভাগির কথা বলে দিয়ে তাদেরকে কলঙ্কিত করে দেওয়া হয়েছে। তারা যে পেইড হিসাবে, তারা মার্সিনারি হিসাবে বিপ্লবটা করেছিল, পিটার হাসের কাছ থেকে টাকা নিয়ে তারা বিপ্লবটা করেছিল, অর্থাৎ তারা ভাড়াটিয়া বিপ্লবী। এই কথাটা কিন্তু 5ই আগস্ট 2025 সনে এই সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে জাতির সামনে তুলে ধরেছে।
সেখান থেকে কিন্তু অনেক আজকে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, তাহলে এই বিপ্লবীরা কি বেতন ভোগ বিপ্লবী ছিল, তারা কি ভাড়া করা বিপ্লবী ছিল? এই প্রশ্নটা কিন্তু আজকে হয়েছে, ফলে ওরা অনেক অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তারপরে জুলাই সনদের দাবিদার ছিল যেখানে এনসিপির বলিষ্ঠ বক্তব্য ছিল যে আগে জুলাই সনদ হতে হবে। সেই জুলাই সনদের সকল আলোচনায়, সকল সভায় এই এনসিপি কে রাখা হয়েছে, অথচ এনসিপি কে সেই জুলাই সনদের দিনের যে দস্তখত করার, স্বাক্ষর নেওয়ার যে অনুষ্ঠান করা হচ্ছে সেখানে তাদেরকে রাখা হয় নাই। তাদেরকে প্রকারান্তরে বিভিন্ন অজুহাতে, বিভিন্ন বাহানায়, বিভিন্ন পরিবেশ সৃষ্টি করে তাদেরকে সেদিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে অনেক দূরে, সেই গুলিস্তান পর্যন্ত দূরে সরে রাখা দেওয়া হয়েছে। এমনকি তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ দিয়ে পিটানো বন্ধ হয়েছে। তাদের পক্ষে শক্তি জুলাই যোদ্ধাদেরকে ওইখান থেকে সংসদ ভবনে চত্বর থেকে লাঠি পেটা করে, অকথ্যভাবে পুলিশের নির্মম লাঠি পেটা করে তাদেরকে ওই চত্বর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এরকম একটা ভয় ভীতি সঞ্চার করা হয়েছে যাতে এনসিবির কোনো লোক যদি এখানে আসে তাদেরকে ছাড়া হবে না, এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি করে তাদেরকে তার মানে অপারেশন করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস যে জিনিসটা হয়েছে সেটা দেখেন, এদের প্রতি যে টাল বাহানা করা হচ্ছে, যেভাবে অসম্মান তাদের করা হচ্ছে, নির্বাচন কমিশন যেভাবে তাদেরকে সঙ্গে মশকরা করতেছে, তাদেরকে অপমান করতেছে, তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করছে। এরা যখন এই বসু ছাত্র আন্দোলন যখন নতুন বাংলাদেশ তাদের ভাষা সৃষ্টি করেছে, যখন তারা স্বৈরাচার বা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতায় চ্যুত করেছে, যার একমাত্র কৃতিত্বদার এই বৈষম্য ছাত্র আন্দোলন নেতারা, তারা যখন রাজনৈতিক দল করলো, সেই রাজনৈতিক দলকে কিন্তু নির্বাচন কমিশন কোন রকম অভিনন্দন বা অভিবাসন জানায় নাই, তাদেরকে স্বাগতম জানায় নাই, তাদেরকে ডেকে বলে নাই আমরা আপনাদেরকে অনুমোদন দিয়ে দিচ্ছি বা দিয়ে দিব। আমার তো মনে হয় ভদ্রতা খাতিরে দিয়ে দেওয়া উচিত ছিল। তাদেরকে প্রথমবার না করেছেন, দ্বিতীয়বার তয় তদবির করার পরে তাদের অনুমতি দিয়েছেন, তারপরে তাদের কাঙ্ক্ষিত প্রতীক দিচ্ছেন না। এবং সেটা নিয়েও যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, সেই কথাবার্তাগুলো খুবই অপমানজনক। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটা কথাতে দেখা যাচ্ছে তারা পক্ষপাতমূলক, অর্থাৎ তারা এনসিবির বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের প্রতিটি কথাই এনসিবির বিপক্ষে যাচ্ছে। তার মানে কি? তারা নিরপেক্ষ নন, তারা এনসিবির প্রতি নিরপেক্ষ নন, তারা এনসিবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা তো ইলেকশন কমিশনের কাছ থেকে কাম্য নয়, এটা আমরা চাইতে পারি না, আশা করতে পারি না। সেখানে তাদেরকে সূত্র আছে, আওয়ামী লীগ নিয়ে এখন যে আলোচনা যোগসূত্র আছে, আমি আসতেছি বলে কথাটা ভূমিকা তুলেছি, যে সেখানে তাদেরকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হচ্ছে। তার মানে তিনটি ঘটনার মাধ্যমে এনসিপি তথা বসু ছাত্র আন্দোলনকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে। তাহলে ওরা যদি অপ্রাসঙ্গিক হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ ব্যাক করে চলে আসতেছে প্রাসঙ্গিক। তার মানে যারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করেছিল, যাদের দাবিতে আওয়ামী লীগকে নির্বাচনে বাধা দেওয়া হয়েছিল, যাদের কারণে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, তারাই আজকে বাংলাদেশের রাজনীতির মাঠে কোনো খেলোয়াড় না, তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। তাহলে তাদের দাবিগুলোর তার কোনো মূল্য থাকলো না। তাহলে তারা যে আওয়ামী লীগের বিরোধিতা করেছে সেটা আজকে কোনো মূল্য থাকলো না। তারা যে দাবি করেছে আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না, এর কোনো মূল্য আজকে নাই। কারণ এটা তো আওয়ামী লীগ বিরুদ্ধে জামাত দাবি করে নাই, এনসিপি যে দাবি করেছে সেই দাবির সঙ্গে তো বিএনপি একমত পোষণ করে নাই, সেই দাবির সঙ্গে তো অন্য রাজনৈতিক দল একমত পোষণ করে নাই, কমিউনিস্ট পার্টি একমত পোষণ করে নাই। এই দাবিগুলো ছিল একমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের এবং তাদের পরবর্তী গঠিত রাজনৈতিক দল এনসিপির। এনসিপি তো বাংলাদেশের রাজনীতি এখন কোনো প্রাসঙ্গিক না, তাদের তো কোনো গুরুত্ব বহন করে না, তাদের কোনো বক্তব্য কিন্তু সরকার ন্যূনতম গুরুত্ব দিচ্ছে না। তারা তো আজকে সকল দলের বিরুদ্ধে বলছে, তারা এখন জামাতের বিরুদ্ধে বলছে, বিএনপির বিরুদ্ধে বলছে, সবার বিরুদ্ধে বলছে। তাহলে এরা তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কাজে এদের যাদের বিরুদ্ধে বলছে তারা তো অপ্রাসঙ্গিক না, ফলে তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের এখন আর কোনো মূল্য নাই, এখন আর কোনো তার কার্যকারিতা নাই। এখন সে অবস্থান পরিবর্তন হয়ে গেছে। কাজে এখন আওয়ামী লীগ বাংলাদেশের আর 10টি রাজনৈতিক দলের মতোই নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল। সেখানে পুলিশের তো কোনো অধিকার নাই তাদের মিছিল মিটিং এ বাধা দেওয়ার। তারা তো একই কাজ করতেছে, তারা যে কাজটা শেখ হাসিনার অধীনে আমাদের বেলা করা হতো। যখন আমরা মিছিল মিটিং করতে যাইতাম তখন যেমন পুলিশ বাধা দিত, তেমন আজকে পুলিশ একই অপরাধ করছে, আমি অপরাধ শব্দটা ব্যবহার করছি এখানে, একই অপরাধ করছে আওয়ামী লীগের মিছিল মিটিং কে বাধা দিয়ে। এখানে আপনাদের এনসিপি তো কোনো প্রাসঙ্গিক না, এখন আপনারাই বানিয়ে দিয়েছেন, আমি তো বুঝছি না। এনসিপি ছেলেদের ডাকে তখন কেউ আসতেছে না, এনসিপির ডাকে তো এখন রাস্তায় মানুষ বেরিয়ে আসতেছে না, ছাত্র যুবকরা বেরিয়ে আসতেছে না, তাদেরকে প্রমাণ করতে হবে, তাদের ডাকে তখন কেউ বেরিয়ে আসতেছে না।
তাদের পক্ষে তো এখন আন্তর্জাতিক ফোরামেও কেউ কথা বলছে না। এনসিপির দাবি নিয়ে তো আজকে কোনো বিদেশি কোনো মিডিয়া থেকে জোরালো কোনো বক্তব্য আসতেছে না। ফেসবুকের মোগলদের কাছ থেকে তো আমরা কোনো আবেদন পাচ্ছি না, আহ্বান পাচ্ছি না এনসিপির পাশে এসে দাঁড়ান। তাহলে এনসিপি আজকে সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার কারণে যে সুযোগটা সৃষ্টি হয়েছে সেটা আওয়ামী লীগের পক্ষে সুযোগ হয়েছে। কাজে আওয়ামী লীগের মিছিলে বাধা দেওয়া, পুলিশ ওই কাজটি করছে, ওই অপরাধটি করছে যে অপরাধটি বেনজিরা করেছিল, যে অপরাধটি আগেকার পুলিশ অফিসার করেছিল, হাবিবুর রহমান করেছিল, তারা করেছিল, ওই কাজটি এখন করা হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আমরা একই দোষে সবাই দোষী হয়ে যাচ্ছি। বাংলাদেশের রাজনীতিটাকে আমরা দেউলিয়া করে ফেলতেছি। বাংলাদেশের রাজনীতিবিদদেরকে আমরা এত নিচে নামিয়ে নিচ্ছি যে আমাদের প্রতি আগামী প্রজন্মের ন্যূনতম সম্মানবোধ, শ্রদ্ধাবোধ জাগবে না। আজকে যে নতুন পরিবেশ সৃষ্টি হচ্ছে, আজকে যদি আবার ঝাঁকে ঝাঁকে তরুণরা মাঠে নেমে আসে, তখন কিন্তু তাদেরকে থামানোর মতো আর কোনো পথ থাকবে না। সেনাবাহিনীকেও আপনি আজকে কলুষিত করে ফেলছেন, সেনাবাহিনীকে আজকে কলঙ্কিত করে ফেলছেন, সেনাবাহিনীকেও আজকে আপনি অভিযুক্তের তালিকায় নিয়ে আসছেন। তাদের বিরুদ্ধেও আজকে ছোট ছোট রাজনৈতিক নেতারা, যাদের পিছনে 10 থেকে 15 জনের বেশি লোক আছে কিনা সন্দেহ, তাদেরকে দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে এত বড় বড় কথা বলাচ্ছেন যে কথাগুলো তারা নিজেরাও জানে না যে তারাই কথাগুলো বলে তারা ঘরে নিরাপদে ঘুমাইতে পারবে কিনা, কিন্তু তারপরেও পারতেছে, তারপরে কথা বলতেছে। অর্থাৎ সেনাবাহিনীকে আপনারা এত বেশি নির্জীব করে ফেলছেন। এতে দেশের সার্বভৌমত্বের ক্ষতি হবে, আগামী দিনে দেশের ভূখণ্ড রক্ষা করার ক্ষতি হবে। এই ভূখণ্ড রাজনীতিবিদ রক্ষা করবেন না, এই দেশের সার্বভৌমত্ব কোন রাজনৈতিক দল রক্ষা করবেন না। এটা রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনী লাগবে। নতুন করে সশস্ত্র বাহিনী গঠন করার জন্য আপনাদের চেষ্টা করা হচ্ছে, আমরা জানি বিশ্ববিদ্যালয়ে অনেক হলে হলে প্রচুর অস্ত্র জমা করা হচ্ছে, কিন্তু সেগুলাকে উদ্ধার করতে গেলেও তো বিদেশি শক্তি আসতে হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তো সেগুলো করতে পারবে না, তাহলে তো গৃহযুদ্ধ বেঁচে যাবে। আপনি সব মিলে দেশটাকে এমন একটা ব্যাকাদে নিয়ে যাচ্ছেন যে ব্যাকাদে গেলে পরে আমাদের পার্শ্ববর্তী দেশ, যাদের ব্যাপারে আপনারা সবসময় অ্যালার্জিক, তারা মিত্র বেশে আবার আমাদের দেশে ঢুকে যাবে, আবার চাণক্যের সেই খেলা শুরু হয়ে যাবে। প্রতিপক্ষের ঘরে যদি আগুন লাগে, সে আগুন নিবাতে গিয়ে আগুনটাকে উস্কায় দাও, যেটা সবকিছু পুড়ে যাওয়ার পরে তুমি তোমার মতো করে ওখানে নতুন একটা ঘর বানিয়ে দিতে পারো। এটাই চাণক্যের নীতি। এই নীতিতেই ভারত আগাচ্ছে। আমরা কেউ ইচ্ছা করে হোক, অতি বুদ্ধিতে হোক, যে কোনো কারণে হোক, আমরা সেই ক্রীড়ার, সেই খেলার খেলোয়াড় হচ্ছি। এটাই আমাদের দুর্ভাগ্য, এটাই আমাদের দুঃখ। আওয়ামী লীগের উত্থান করে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগকে রাস্তা আমরাই বানিয়ে দিচ্ছি, সরকারি বানিয়ে দিচ্ছে। আওয়ামী লীগকে আজকে এই যে এতগুলা মিছিল হচ্ছে গণলোকে, এতগুলা মিছিল নিয়ে তুমি গড়লা কেমনে? অর্থাৎ এই খবরটা কোনো দিনের সোর্স নাই, সিম্পল সোর্স, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সোর্স থেকে আসছে, তারাই গল্পটা বানিয়েছে। প্রথম আলো খবরটা সোর্সটা কোথায়? ওই সোর্সটা কি করে বাংলাদেশের 30টা, ঢাকা শহর 30টি জায়গায় 2জন করে মিছিল করছে, এই খবরটা প্রথম আলোর কাছে চলে গেল কেমনে? তার মানে ঢাকা মহানগরী পুলিশের মধ্যে এগুলো একটা হিসাব করে একটা পরিকল্পিত নিউজ দেওয়া হচ্ছে। এখানে ডাল মে কুছ কালা হ্যায়, বুঝতো বন্ধু, এখানে ডাল মে কুছ কালা হ্যায়। এখানে কোথায় এই খবরটা প্রথম আলোর ডেস্কে গেল কেমনে? এটা কম্পাইল করলো কে? এই লিস্ট গুলা কম্পাইল করলো কে? একত্রিত করলো কে? 2-3 জনের খবর কি করে পৌঁছে যায় প্রথম আলোর অফিসের ডেস্কে? তার মানে মহানগরী পুলিশ কমিশনার অফিসে কাউকে ডেস্কে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা বিভিন্ন থানায় থানায় ফোন করে এরকম কল্পিত রিপোর্ট নাও, রিপোর্ট নিয়ে একটা তথ্য কিছু কিছু মিডিয়ার মাধ্যমে তাদের বান্ধবী মিডিয়াদের মাধ্যমে পাঠিয়ে দাও। আমি বান্ধব বললাম না, বান্ধবী বললাম ওই জন্য বান্ধবীটা হলে বেশি প্রিয় হয়, বুঝছেন না? তাই কাজে বান্ধবীদের কাছে পাঠিয়ে দাও যাতে তারা এটাকে নিউজ করে। এটা ফিগার ট্রান্সফার করে, ওটা বলতে পারতো বিভিন্ন জায়গায় বলতে পারতো খবরটা। একদম সংখ্যা দিয়ে বলছে, এবং তাও কিভাবে বলছে? 2-3 জন, কোথাও 3-4 জন, কোথাও 4-5 জন। তাহলে এতগুলো রিপোর্টার কি আসছিল প্রথম আলোর? পুনিয়া, তোমাকে এত রিপোর্টার আছে, তুমি যে নিউজটা দিয়েছো আমি সেই নিউজটা দেখেছি প্রথম আলোর আজকের অনলাইন নিউজে, সেখানে দেখো 2-3 জন। কারণ বাজারে ওই তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে 3 জন লোক মিছিল করছে, এই খবরটা প্রথম আলো অফিস চলে গেছে। বলেন কোথায় কোথায় হয়েছে? তার মানে সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া দিচ্ছি, সোশ্যাল মিডিয়া, এটা তো কোনো নির্ভরযোগ্য সোশ্যাল মিডিয়া তো বলতে পারে 30 লক্ষ লোক মারা গেছে, এটা তো কোনো ব্যাপার না। কিন্তু প্রথম আলো কি করে বলবে? সোশ্যাল মিডিয়া প্রথম আলো এক জিনিস না,
প্রথম আলো কি করে সংখ্যা নির্দিষ্ট করবে? বিভিন্ন জায়গায় হতে পারে। প্রথম আলো তো নিশ্চিত একটা সোর্স আছে, সে তো জবাব দিতে হবে, ধরলে বলবে, তখন সে বলবে যে মেট্রোপলিটন পুলিশ কমিশন অফিস থেকে আমরা তথ্যটা পেয়েছি, পরিষ্কার বলে দিবেন। এটা তো ডাল মে কুছ কালা হয় ভাই, এটা এমনি তৈরি হয় না নিউজটা। আওয়ামী লীগের পক্ষে নিউজটা এমনি তৈরি হয় নাই। আওয়ামী লীগের প্রেক্ষাপটে আমি তো বলছি, বাংলাদেশে এমন কোন অফিসার আছে যারা আওয়ামী লীগ আমলে 3টা প্রমোশন পায় নাই? এমন কোন পুলিশ কর্মকর্তা আছে, এমন কোন জজ আছে, এমন কোন সচিবালয়, এমন কোন কর্মকর্তা আছে যারা আওয়ামী লীগের আমলে মিনিমাম 3টা প্রমোশন পায় নাই? তারা এত তাড়াতাড়ি বেমান হয়ে যাবে? তারা বাইরে বেঁচে থাকার জন্য বেইমান হতে পারে, হিপোক্রেট হতে পারে, কিন্তু অন্তরে তো তারা এখনো ওই ধারণ করে। কারণ ওই আওয়ামী লীগের টাকা খায় তাদের সন্তানটা হয়েছে, এই সন্তানটা আওয়ামী লীগের খাওয়ার টাকা। এখন যে ছেলেটা তার বয়স 3, 4, 5 বছর, এই ছেলেটা হয়েছে কার টাকা খাওয়া? শেখ হাসিনার খাওয়ার টাকায়। আজকে বাংলাদেশের টেলিভিশনে বিকাশের নামে অ্যাডভার্টাইজ হয়, এখন আর ভাতা পাইতে কোনো সমস্যা নাই, বিকাশ আছে। তার মানে কি শেখ হাসিনা এতকাল বিকাশের মাধ্যমে টাকা দিয়ে আসছে, এটাই প্রচার করা হচ্ছে না? পত্রিকা আপনি দিয়ে হ্যাঁ বিকাশ আছে, বলেন আপনি এগুলো কিসের আলামত বলেন? আপনি পত্রিকায় বিভিন্ন পত্র পত্রিকা লজেন্সের নামে, চকলেটের নামে শিক্ষকদের অপমান করে যে অ্যাডভার্টাইজ গুলো দিচ্ছেন, এতে কি বোঝাচ্ছে? বাংলাদেশের শিক্ষকদের মান কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? ডাক্তাররা এই একটা কি জিরোস খাওয়ার জন্য যেরকম ভাবে আপনি অ্যাডভার্টাইজ দিচ্ছেন, তাতে ডাক্তারদের ভাবমূর্তি কোথায় নিয়ে যাচ্ছেন? ওটা সারা বাংলাদেশে মানুষকে খেলো বানিয়ে ফেলতেছেন আপনারা। কাউরে কোনো কৃতিত্ব রাখতেছেন না, কারো কোনো দায়িত্বশীল বানাচ্ছেন না, আপনারা যা খুশি তা বানাচ্ছেন। এখানে 25টার থেকে জায়গা থেকে বিক্ষোভ মিছিল হয়েছে আওয়ামী লীগের, প্রথম আলো রিপোর্টটা করে দিলেন কেন? টু সাপোর্ট হিউম্যান রাইট ওয়াচের বক্তব্যকে। অর্থাৎ হিউম্যান রাইট ওয়াচের সঙ্গে বাংলাদেশি জনগণ একতা প্রকাশ করছে, এই কথাটা প্রমাণ করে দেওয়ার জন্য। হিউম্যান রাইটস ওয়াচ তো 2 দিন আগেও তাকে নিয়ে আপনারা লাফাইছেন, সে তুর্ক না কুর্কো কি নাম, তাকে বাংলাদেশে পারলে তো স্পেশাল নাগরিকত্ব দিয়ে দেন, জাতিসংঘের সে আপনাদের প্রিয় ব্যক্তি। এখন কেন হিউম্যান রাইটস ওয়াচ এই কথা বললো? এটা তো প্রশ্ন করলেন না, এটা তো করার সাহস আপনাদের নাই। এবং হিউম্যান রাইটস ওয়াচ কি করেছে? একা দেয় না, এবার আরো 8টি না 12টি অর্গানাইজেশন সঙ্গে করে দিয়েছে, যাতে বলতে না পারে যে ভাই আমি একা কি করবো, আমি তো চাচ্ছিলাম না, ওরা দিয়েছে। তো এই খেলা আমরা বুঝি না, এটা তো পুরোনো খেলা। আরে ভাই আমাদের বয়স 74 হয়েছে কি এমনি? এমনি পুনিয়া তুমি যে পরিমাণ পানি খাইছো তার চেয়ে অনেক বেশি পানি আমি তো রাস্তায় ফেলাই দিছি। কিভাবে ফেলছি এটা বলতে চাই না তোমাকে, তোমাদের চেয়ে আমরা কিছুই বুঝি না, হ্যাঁ? আর তোমরা সব বুঝে ফেলো, বাংলাদেশের একের অভিজ্ঞ হয়ে গেছো তোমরা, হ্যাঁ?